আমরা সবসময় বলি যত্নে সেই জিনিসটাকে রাখা যায় যে জিনিসটা আমার আমি অনেক দামি। কিন্তু কিডনি এমনই আমাদের শরীরের একটা আভ্যন্তরীণ অঙ্গ, যে অঙ্গটাকে কিন্তু একদিনে খারাপ হয় না। এই অঙ্গটা কিন্তু আস্তে 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 খারাপ হতে থাকে, এবং এই খারাপ হতে 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 একটা সময় গিয়ে এমন হয়ে যায় তখন হয়তো আমাদের কাছে একটা আলাদা আলটিমেটলি একটা ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন চলে আসে, যে জীবনটা ডায়ালিসিস নির্ভর জীবনের দিকে আমরা এগিয়ে চলেছি। আর প্রথম ডায়ালিসিস শুরু হবে সপ্তাহে 1-2 করে, তারপর ক্রমশ 3টে, কিংবা তারপর চেষ্টা হবে কিডনি ট্রান্সপ্লান্টেশন, এবং কিডনি ট্রান্সপ্লান্টেশনের পরও কী হবে না হবে সেগুলো হয়তো পেশেন্টের হাতে নয়, একটা আলাদা সম্পূর্ণ জীবন। কিন্তু আজকে যে কিডনি সমস্যা নিয়ে এত মানুষ সাফার করছেন, তো এই যে সাফার করা, যে কিডনির ডায়ালিসিস চলছে সেই কিডনিটা তো নেফ্রোলজিস্টের আন্ডারে, কিন্তু প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর। সময় থাকতে যদি আমরা আমাদের কিডনিকে একটু ভালোবাসা দিই, একটু যত্নে রাখি, একটু বুঝি যে কোথায় ওর সমস্যা, কেন সমস্যা, তাহলে কিন্তু আমরা অত সহজে আমাদের কিডনির কার্যকারিতা হারিয়ে আমরা আমাদের সমস্যাকে বাড়িয়ে তুলতে পারি না। কিডনির সমস্যাতে প্রথম কিন্তু আসলে লক্ষ্য করে দেখবেন পেশেন্টদের পা ফুলছে কিংবা মুখ ফুলছে, বিশেষ করে সারাদিন হাঁটাচলা করার পর। এটা একটা ফার্স্ট সিমটম হিসেবে কিন্তু মানুষ অনেক ক্ষেত্রে এটাকে লক্ষ্য করেন। তার পরবর্তী ক্ষেত্রে আসে ইউরিনে প্রোটিন যাওয়া শুরু হয়, ফ্ল্যাশ করার পরও প্রচুর পরিমাণ ফেনা রয়ে যায়, তখন মানুষ কিন্তু রক্ত পরীক্ষা করেন। এবার ব্লাডের ক্রিয়েটিনিনটা প্রথম টেস্ট করে দেখেন ক্রিয়েটিনিনটা বাড়তে শুরু করছে। শুধু তো ক্রিয়েটিনিন টেস্ট করলে হবে না, তার সাথে করতে হয় যেটা খুব গুরুত্বপূর্ণ, ইউরিয়া করতে হবে, সোডিয়াম পটাশিয়াম করতে হবে। তো আলটিমেটলি কিন্তু দেখতে হবে যে ওটা কত আছে। আপনার যদি বংশে কারুর দেখা যায় যে ডায়ালিসিস হচ্ছে, বা আপনার সিকেডি পেশেন্ট আছে, ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট আছে, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে সতর্ক হতে হয়। আর ক্রিয়েটিনিন যখন বাড়তে শুরু করছে তখনও কিছু প্রিভেনশন নিতে হয়, কারণ সে প্রিভেনশনটুকু নেওয়া যায় কিন্তু লাইফস্টাইলের মাধ্যমে, ফুড হ্যাবিটের মাধ্যমে, ডায়েটের মাধ্যমে, এবং অবশ্যই আপনি কিছুটা বেনিফিট পাবেন কিন্তু আপনার নিজের সদিচ্ছার মাধ্যমে, যেখানে আয়ুর্বেদ মেডিকেল সায়েন্স কিন্তু আপনাকে হেল্প করবে অনেকভাবে। দেখুন, একটা সামারি করে ফেলুন, আজকে কিডনি সমস্যা কেন হয় মোটামুটি কম বেশি আপনারা কিন্তু সবাই জানেন। যেখানে আপনারা জানেন বায়োম্যান্স লুপ থাকে, হেনলির লুপ থাকে, এবং এর পাশাপাশিভাবে ছাঁকনির কাজ করে শরীর থেকে বর্জ্য পদার্থকে বার করে দেওয়ার জন্য। আই রিপিট, শরীর থেকে বর্জ্য পদার্থকে বার করাটা হচ্ছে কিডনির কাজ, আমাদের শরীরকে ডিটক্স করা, খারাপ জিনিসকে শরীর থেকে বার করে দেয়। এই যে ক্রিয়েটিনিন, ইউরিয়া, এগুলো কিন্তু প্রয়োজনের মাত্রার বেশি হলে সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক, তো সেগুলোকে বার করবে কিন্তু কিডনি। সুতরাং কিডনি ফেলিওর হচ্ছে মানে আপনার শরীরের মধ্যে কিন্তু খারাপ পদার্থ জমছে। আলটিমেটলি ভাবতে হবে আপনাকে যে দুটো জিনিস তার মানে খুব গুরুত্বপূর্ণ, কি শুধু কিডনিকে আমাদের শরীর থেকে খারাপ পদার্থ বার করে তা তো নয়, আমাদের লোমকূপও কিন্তু খারাপ পদার্থ বার করে সোয়েটিংয়ের মাধ্যমে, ঘামের মাধ্যমে। আয়ুর্বেদ চিকিৎসার, পঞ্চকর্ম চিকিৎসায় দেখবেন আমরা স্নেহনের পর সেদন করাই। সেদন মিনস ঘামানো, সেদ। ওই ঘামটা অতিরিক্ত পরিমাণ হলে তবে কিন্তু আমাদের শরীর থেকে টক্সিন বেরোবে। সুতরাং এটুকু মাথায় রাখুন যে ঘামটা শরীর থেকে হওয়াতে হবে, ঘামটা ভীষণ রকম দরকার, কারণ কিডনি যেমন আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থ বার করছে, ঘামও কিন্তু আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থ বার করছে। সুতরাং একটা জিনিস মনে রাখবেন, এই গরমকালে যারা ট্যালকম পাউডার ইউজ করেন তারা কিন্তু আরেকবার ভাববেন এটা, যে আপনি ঘামটাকে কি আটকাতে চান। ঘাম যদি আটকাতে চান আপনি কিন্তু প্রকৃতির বিরুদ্ধে যাচ্ছেন। যেমন স্টুলকে আটকানোটা প্রকৃতির বিরুদ্ধে যাওয়া, ইউরিনকে বা টয়লেটকে আটকানো প্রকৃতির বিরুদ্ধে যাওয়া, তেমন আপনি স্নান করে এসে খুব ভালো করে গায়ে বডি পাউডার দিচ্ছেন, কি না ঘামকে আপনি আটকাবেন, তো সেটাও কিন্তু জেনে রাখুন আপনি প্রকৃতির বাইরে যাচ্ছেন। আর যেটাই নেচারের এগেনস্টে সেটাই কিন্তু ডিজিজ। ওয়াটার ইনটেক, ইনপুট আর আউটপুট, এই হিসেবটা দেখতে আমি কতটা জল খাচ্ছি আর কতটা জল শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, এটা কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ এই মেজারমেন্টটা করা। আর মেন যেটা সেটা দেখতে শুধুমাত্র যে ইউরিয়া কিন্তু রিলেটেড উইথ লিভার, নট কিডনি। ইউরিয়াকে ফিল্টার করছে কিন্তু শরীরে কিডনি, বাট ইউরিয়া জেনারেট করছে কিন্তু আমাদের লিভার। তো আলটিমেটলি মনে রাখতে হবে আপনাকে যে ক্রিয়েটিনিনকে কিন্তু আটকানো বা ইউরিয়াকে নিয়ন্ত্রণে রাখা, সোডিয়াম পটাশিয়ামকে নিয়ন্ত্রণে রাখা, এগুলো সব কিছু ডিপেন্ড করবে যদি আপনার সদিচ্ছা থাকে। এই সদিচ্ছাটা ভীষণ রকম গুরুত্বপূর্ণ। এবার সদিচ্ছা মানে এরকম না যে ডাক্তারবাবু আমার ক্রিয়েটিনিন বেড়ে গেছে এবার কমিয়ে ফেলতে হবে। ম্যাটারটা হচ্ছে আপনার ক্রিয়েটিনিন কিন্তু তিল তিল করে বাড়তে শুরু করে। যিনি প্রকৃত অর্থে সতর্ক মানুষ, যিনি বছরে অন্ততপক্ষে 1-2 বার সুস্থ অবস্থায় তার ব্লাডের ইউরিয়া, ক্রিয়েটিনিন, সোডিয়াম, পটাশিয়াম টেস্ট করেন, এবং শুধু এগুলো করলে হবে না,
এর সাথে ইজিএফআর অর্থাৎ এস্টিমেটেড গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, এই জিএফআর কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনার ক্রিয়েটিনিন যদি বাড়ে জিএফআর কমবে, আর জিএফআর কমছে মানে আপনার কিডনি তার কার্যকারিতা হারাচ্ছে, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। সুতরাং এটা পরিষ্কার করে ভেবে নিন, ক্রিয়েটিনিন আর ইজিএফআর অর্থাৎ এস্টিমেটেড গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট এরা কিন্তু একে অপরের সাথে সহোদর ভাই। এ বাড়লেই ও কমবে, আবার ও কমলে এ বাড়বে। জিএফআর যত উপরের দিকে থাকবে তত বেটার, আর ক্রিয়েটিনিন যতটা আমরা বলি 1-এর নিচে রাখবেন ততটা আপনার জন্য বেটার। এবার গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে কিডনি ফেলিওরের প্রচুর কারণ থাকে। এটা এরকম নয় যে শুধুমাত্র আপনি যা হোক কিছু জীবনযাত্রা কাটাচ্ছেন তা না। মেডিকেল সায়েন্স আপনি যদি আজকে সার্চ ইঞ্জিনে গুগল খুলে দেখেন কিডনি ফেলিওর কী কী কারণ, তার মধ্যে কিন্তু আপনি স্মোকিংকেও একটা পয়েন্ট পাবেন। সুতরাং সব স্মোকারদের যে কিডনি ফেলিওর হচ্ছে তা নয়, কিন্তু স্মোকিং ওয়ান অফ দ্য কজ কিডনি ফেলিওরের। যেমন স্মোকিং হার্টের ড্যামেজ করার একটা কজ। তো আলটিমেটলি ভাবতে হবে যে কারণ প্রচুর আছে, সে কারণের পেছনে আজ নাই বা দৌড়লাম, কিন্তু কিডনির যত্নটা নেওয়া ভীষণ প্রয়োজন। দেখুন আলটিমেটলি একটা কাজ চলে আসুন সারাংশে, সেটা হচ্ছে কিডনির কাজ হচ্ছে আমাদের শরীর থেকে দূষিত পদার্থকে বার করে দেওয়া। তো এই দূষিত পদার্থকে আমাদের শরীরে কিডনির যেমন ইউনিট নেফ্রন এবং যার গ্লোমেরুলাস যেটাকে কার্যকারিতা করতে ভীষণ রকম সহায়তা করে, সেই নেফ্রন যদি কার্যকারিতা ক্রমশ হারাতে শুরু করে তাহলে কিন্তু আমাদের শরীরে বর্জ্য পদার্থ ঠিকঠাক বেরোতে পারে না, এবং সেই পেশেন্টকে একটা সময় গিয়ে অনেক গবেষণা এটা ওটা করার পর লাস্ট অব্দি গিয়ে সে কিন্তু ডায়ালিসিস পেশেন্ট হয়ে যায়, এবং তখন কিন্তু তাকে একজন নেফ্রোলজিস্টের কনসালটেন্সিতে থাকতে হয়। এবং সবচেয়ে সমস্যাটা, কারোর যদি দেখেন যে কিডনি পেশেন্ট তার রক্তে হিমোগ্লোবিন নর্মাল হতেই পারে না, আমি ডক্টর সেন বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি ডাক্তারি করা ছেড়ে দেবো এরকম হলে। কারণ কিডনি পেশেন্টের হিমোগ্লোবিন কমবেই কমবে। কারণ কি? কারণ কিডনি পেশেন্টের সাথে কিন্তু একটা গুরুত্বপূর্ণ এনজাইম যেটা আমাদের হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে, এরিথ্রোপয়েটিন, সেটা কিন্তু কিডনি থেকে ডাইরেক্টলি আমরা কিন্তু আমাদের হিমোগ্লোবিনকে বেটারমেন্ট রাখতে কিন্তু এটা সাহায্য করে, যে এরিথ্রোপয়েটিন কিডনির সাথে রিলেটেড। কিডনি কার্যকারিতা হারালে কিন্তু এরিথ্রোপয়েটিনও আমাদের শরীরে কমতে শুরু করবে এবং সেখানে পেশেন্ট অ্যানিমিয়া আসতে শুরু করবে। এটা কিন্তু খুব ভাইটাল একটা পয়েন্ট আমি যেটা বললাম। লিভার ফেলিওর পেশেন্টদেরও কিন্তু দেখা যায় কিডনি সমস্যা আসছে, মানে আমাদের শরীরটা এমনভাবে তৈরি একটা অঙ্গের সাথে কিন্তু আরেকটা অঙ্গ রিলেটেড। অনেকে দেখবেন লক্ষ্য করে প্রচুর ক্যালসিয়াম খান, তাদের কিন্তু ওই ক্যালসিয়াম খাবার জন্য কিন্তু কিডনিতে স্টোন আসতে পারে। আচ্ছা, কারোর ব্লাডে ইউরিক অ্যাসিড খুব বেশি, 8-9 এরকম ইউরিক অ্যাসিড, তারা যদি সেটা সঠিক ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে যদি ওটাকে ফেলে রেখে দেন তাহলে তার জন্য কিন্তু কিডনিতে স্টোন আসতে পারে। যেখানে একটা দিকের কিডনি বা দুটো দিকের কিডনি যেদিকে স্টোন আসছে সেদিকের কিডনিতে টয়লেটটা জমে গিয়ে হাইড্রোনেফ্রোসিস বলে একটা ঘাতক অসুখ হতে পারে, যাতে কিডনিটা ড্যামেজও হতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু কিডনির শরীরের পেছন থেকে সামনের দিকে একটা পেন আসতে শুরু করে, এবং সেক্ষেত্রে কিন্তু যত দ্রুত সম্ভব তার কিন্তু সেটা অপারেটিভ ম্যানেজমেন্ট করতে হবে। কারণ ওষুধের মাধ্যমে কিন্তু আপনি কোনো অবস্থায় কোনো পাথরকে ম্যাজিক করে সরিয়ে ফেলতে পারবেন না। কোনো ডাক্তারবাবু যদি আপনাকে বলেন যে আমি এই ওষুধটা দিচ্ছি, এই ওষুধে আপনার গলব্লাডারের স্টোন বা কিডনি স্টোন ভ্যানিশ হয়ে যাবে, তিনি কিন্তু মিথ্যা কথা বলছেন। এটা আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি। এগুলো অপারেটিভ ম্যানেজমেন্ট, এগুলোর জন্য অবশ্যই আপনাকে কিন্তু একজন সেই সাবজেক্টের সার্জনের সাথে কমিউনিকেশন করতে হবে। কিন্তু যে ডিজিজটা কিউরেবল ডিজিজ, সেই ডিজিজটা কিন্তু অবশ্যই আপনি সুফল পাবেন, এবং ক্রিয়েটিনিন বাড়তে বাড়তে ডায়ালিসিসের জায়গায় পৌঁছানোর আগে থাকতে আপনাকে সচেতন হতে হবে। আপনাকে বুঝতে হবে যে আমার ক্রিয়েটিনিন যেন সেই জায়গায় উঠতে না পারে যেখানে আমাকে ডায়ালিসিসটাই বিধির বিধান হয়ে যাবে। এটাকে একটা জায়গায় আটকে রাখার জন্য প্রয়োজন কিন্তু আপনার লাইফস্টাইল, ফুড হ্যাবিট। বিশেষ করে যাদের লক্ষ্য করে দেখবেন পরিবারে কারোর ডায়ালিসিস পেশেন্ট আছেন, তাদের কিন্তু খুব সচেতন থাকতে হবে। যখনই দেখবেন যে ক্রিয়েটিনিন বাড়তে শুরু করছে তখন কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার এটা একটা সিগন্যাল, এবং এই সিগন্যালটার মধ্যে কিন্তু আপনাকে কিছু ডায়েটের পরিবর্তন করতে হবে। হাইলি পটাশিয়াম আছে, এই ধরনের ফ্রুটসগুলোকে একটু কমাতে হয়, এবং খুব প্রয়োজনীয় যেটা সেটা হচ্ছে যে অ্যানিমাল প্রোটিনটাকে রিডিউস করতে হবে, এবং অ্যানিমাল প্রোটিনটাকে রিডিউস না করার আমাদের ক্রিয়েটিনিনটা তৈরি হয় কিন্তু ব্লাডেতে বেসিক্যালি প্রোটিন থেকে, এবং এই যে আমাদের ইউরিক অ্যাসিড বাড়ে ওটাও কিন্তু প্রোটিন সিনথেসিসের ডিফেক্ট। ইউরেট বলে একটা স্টোন আছে কিডনিতে যেটা ইউরিক অ্যাসিডের জন্য হয়। সুতরাং একটা কথা মাথায় রাখতে হবে আপনাকে, সেটা যে অ্যানিমাল প্রোটিনকে কমাতে হবে ফর ক্রিয়েটিনিনকে নিয়ন্ত্রণে আনার জন্য। কিন্তু এটা তো গেল একটা ব্যাপার, কিন্তু আরেকটা ব্যাপার যে আমাদের কিডনির যে কাজ শরীরকে ডিটক্স করা, আমরা যদি আমাদের কিডনির ওপর চাপটা কম দিই, আমরা যদি আমাদের অন্যান্য অর্গানগুলোকে একটু ভালোভাবে কাজ করাই, কিডনিকে একটু ভালোভাবে কাজ করাই, তাহলে কেমন হয়। আপনাকে দুটো জিনিস বলে রাখি, সময় থাকতে আপনার জীবনযাত্রায় কিন্তু
অবশ্যই প্রোবায়োটিক্স অ্যাডিশন করুন। ঘরে পাতা টক দই প্রত্যেক দিন খাবার পর খাবেন। আপনার এই টক দই বা এই প্রোবায়োটিক্সের যে কি অসীম ভূমিকা আপনার ইমিউনিটি থেকে শুরু করে আপনার যাবতীয় শরীরকে ডিটক্স করতে, ইউ ক্যান নট ইমাজিন। এর পাশাপাশি কিন্তু বলবো রাত্রিবেলাটা সাউন্ড স্লিপ ভীষণ প্রয়োজন। যদি আপনি সাউন্ড স্লিপ না দেন তাহলে কিন্তু জানবেন কিডনি পেশেন্টদের আনকন্ট্রোলড ব্লাড প্রেশার হয়। ব্লাড প্রেশারটা হু করে বাড়তে থাকে এবং ব্লাড প্রেশারটা এতটাই বাড়তে শুরু করবে ওই উচ্চ রক্তচাপের জন্য কিন্তু কিডনির সমস্যা আসতে শুরু করবে। কিডনি ড্যামেজ হয় কিন্তু উচ্চ রক্তচাপের জন্য। দেখবেন বেশিরভাগ কিডনি পেশেন্টরা কিন্তু হাই কিডনি সমস্যা আসার আগে উচ্চ রক্তচাপ ছিল বা ডায়াবেটিসের সমস্যা ছিল। প্রোবায়োটিক্স বা টক দইটা খাওয়ার পর খেতে হবে, উপকারী ব্যাকটেরিয়া গাট হেলথের জন্য। সেকেন্ড যেটা বলবো যে রাত্রে এই উচ্চ রক্তচাপকে কি করে কমাবেন, বেশিরভাগ ক্ষেত্রে উচ্চ রক্তচাপ হয় কিন্তু স্ট্রেসের জন্য, দুশ্চিন্তার জন্য। স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটির পাশাপাশি কিন্তু রাত্রে ঘুমটাও তাদের 8 ঘন্টা একটা সাউন্ড স্লিপ ভীষণ দরকার, সেটা কিন্তু তাদের হয় না। ফলে সকালের দিকে প্রেশারটা কম থাকে, যত বেলা হয় প্রেশারটা বাড়তে থাকে। তাদের জন্য কি দরকার, সাউন্ড স্লিপ দরকার। কিভাবে পসিবল সেটা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আয়ুর্বেদিক ফার্মাকোপিয়া বলছে এমন কিছু ভেষজ আছে যেগুলো কিন্তু প্রচুর পেশেন্টকে, আমিও দিয়ে দেখেছি, আমার বাবাও দিয়ে দেখেছেন, আমার দাদুও দিয়ে দেখেছেন, লক্ষ লক্ষ পেশেন্টদের স্ট্রেস ম্যানেজমেন্ট হচ্ছে, অ্যাংজাইটি ম্যানেজমেন্ট, এবং তারা কিন্তু ঘুমোচ্ছেন ভালোভাবে। তার মধ্যে অন্যতম হচ্ছে মামসি বলে একটা ভেষজ, মামসি, শঙ্খপুষ্পী, ব্রাহ্মী। ঘুম ভালো হলেই তার বিপিটাও দেখা যাচ্ছে নিয়ন্ত্রণে আছে, স্ট্রেসটাও নিয়ন্ত্রণে আছে। সেকেন্ড, লাংসকে ভালো রাখতে, আমাদের লাংস কিন্তু ডিটক্স করে আমাদের শরীরকে, এবং লাংসকে ভালো রাখার জন্য কিন্তু আমি অ্যাডভাইস করি খুব গুরুত্বপূর্ণ কর্কট শৃঙ্গি। এই কর্কট শৃঙ্গি এমন একটা ভেষজ যেটা লাংসের মধ্যে কফটাকে পুরোপুরি বার করে এবং তার পাশাপাশি নতুন কফটাকেও, মানে লাংসের পাওয়ারটাকে বাড়াতে সাহায্য করে। লাংসকে হেলদি রাখুন। বুক ভরা কামারের যেমন হাঁপড় হয়, আপনার বুক ভরা যাতে আপনি নিঃশ্বাস নিতে পারেন, তার জন্য কিন্তু লাংসকেও ভালো রাখতে হবে, আর লিভারকে ভালো রাখতে হবে, সব অর্গানকে ভালো রাখতে হবে। তার জন্য অবশ্যই আপনি আমাদের এক্সপার্ট টিমের সাথে কমিউনিকেশন করতেই পারেন। দাদা ভাই, আপনার অনুষ্ঠান আমি নিয়মিত দেখি, আমার খুব ভালো লাগে, আমি নিয়ম করে দেখি। আপনার বোঝার এবং বাচন ভঙ্গি খুব সুন্দর, আমার খুব ভালো লাগে, আপনাকে আমি নিজের মানুষ মনে করি। কিন্তু দাদা ভাই, আপনার কাছে আমার একটা অনুরোধ, যে এই যে মানসিক রোগ সিজোফ্রেনিয়া, এই রোগটা কেন হয়, এর উপসর্গ কি কি, এটা কি জেনেটিক, এটা নিয়ে যদি একদিন আলোচনা করে খুব উপকৃত হই আমি। আপনি আমার ওসিডির এপিসোডটা দেখেছেন? না, সেদিন আমি দেখিনি কোনো কারণে। আমি অলরেডি স্কিজোফ্রেনিয়া নিয়ে আলোচনা করেছি, আপনি একটু সোশ্যাল সাইটে দেখুন। আপনি ডক্টর দেবব্রত সেন পরম্পরা আয়ুর্বেদ ওসিডি বলে সার্চ করুন, চলে আসবে। আমার যাবতীয় ডিসকাশনগুলো সোশ্যাল সাইটে তোলা থাকে, আপনি পেয়ে যাবেন সেখান থেকে। আর একটু মোবাইলে নোটিফিকেশান রাখবেন অন করে, যাতে আমার যে কোনো ভিডিও যখনই আপলোড হবে, ভীষণ গুরুত্বপূর্ণ এগুলো, কারণ এগুলো ডেডিকেটেড ফর অল অফ ইউ, আপনাদের সবার জন্য, যাতে আপনাদের জীবনে আপনারা যে কোনো অসুখ বিসুখ সম্বন্ধে আতঙ্কিত না হয়ে মেডিকেল সায়েন্সটা সম্বন্ধে একটু মিনিমাম নলেজ যাতে রাখেন, এবং যত দ্রুত সম্ভব আপনার ডাক্তারবাবুর সাথে আপনি পরামর্শ করতে পারেন। তার জন্য আজকে আলোচনাটা শুধুমাত্র আপনাদেরই জন্য। কিন্তু আমার লিভারে প্রবলেম আছে, উনাকে আমি দেখাবো, কবে আসবো এটা তো আমার জানতে হবে। আমার লিভারে প্রবলেম আছে। আপনার লিভারের প্রবলেম আছে, আপনি আপনার লিভারের, আমাকে পরে দেখাবেন, আগে বলুন আপনার লিভারের প্রবলেম আছে, আপনি জানলেন কি করে, কি প্রবলেম আছে আপনার লিভারে? আমার মানে সবসময় একটা মিউকাস থাকে, তারপরে ডান দিকে একটু পিন করে। আপনার লিভারে মিউকাস টাইপের মিউকাস থাকে প্রায় সময়। আপনার লিভারে মিউকাস থাকে, এসব কি বলছেন আপনি? লিভারে তো মিউকাস তৈরি হয় না। আপনার কি পুরনো আমাশা আছে সেই কথা বলছেন আপনি? আপনার কি পুরনো ডিসেন্ট্রি আছে সে কথা বলছেন আপনি? লিভারের প্রবলেম আছে কেন বলছেন? ডিসেন্ট্রির সাথে লিভারের কি সম্পর্ক? আপনারা আপনাদের সমস্যাটা বলুন, ডায়াগনোসিস করাটা তো আমাদের কাজ। ডক্টর রয়েছে। লিভারের সমস্যা মানে আপনার হেপাটাইটিস হয়েছে, নাকি অ্যাসাইটিস হয়েছে, না সিরোসিস অফ লিভার হয়েছে? ইনডাইজেশন প্রবলেম আছে, গ্যাসের প্রবলেম আছে, এবং আমি এগুলো কোনোটাই লিভারের সমস্যা নয়। আপনি সঙ্গে থাকুন, আর কাল সকাল 11টার পর ফোন করবেন আমাকে, আমার নাম্বার নিচে যাচ্ছে 9830339339, এই নাম্বারে ফোন করবেন। কবে, কোন মাসে, কোথায় অ্যাপয়েন্টমেন্ট পাবে, তারা ওই বিষয়ে আপনাকে গাইডলাইন্স আপনাকে দিয়ে দেওয়া হবে, এবং আপনার সমস্যাগুলো যেগুলো আছে সেগুলো সমাধানের জন্য তারা আপনাকে সঠিক পরামর্শ দেবেন। আমার বয়স 26 বছর, আমার 2016 সাল থেকে আমার দুটো কিডনিতে স্টোন আছে, তো সেটার জন্য কি করতে পারি? ইউরিক অ্যাসিড কত আছে আপনার? আমাকে তো ডাক্তাররা কোনো ব্লাড টেস্ট কিছু বলেননি, যে ডাক্তারকে আমি দেখিয়েছি আমাকে শুধু ওই ইউএসজি করিয়েছেন। কি বলছেন আপনি? আপনার কিডনিতে স্টোন আছে অথচ আপনি এখন ইউরিক অ্যাসিড চেক করাননি ব্লাডের? না। আল্ট্রাসোনোগ্রাফিতে কি
হাইড্রোনেফ্রোসিস লেখা আছে কোথাও? না, ওরকম কিছু আপনি নেই। কবে করিয়েছেন আল্ট্রাসোনোগ্রাফি? আমি লাস্ট করিয়েছি 2022 ডিসেম্বরে। আপনার কোমর থেকে একটা ব্যথা সামনের দিকে ঘুরে আসে? হ্যাঁ, আমার আগেও খুব ব্যথা হতো, আমি হসপিটালে ভর্তি হয়েছি, যখন স্টোন আমার আগেও বেরিয়ে গেছে, কিন্তু বেরিয়ে যাওয়ার পরেও আবার তৈরি হচ্ছে। শুনুন, স্টোনটা বেরিয়ে যাওয়াটা তো শেষ কথা নয়, নতুন করে যাতে আবার স্টোন না আসে ভাবতে হবে, কারণ কিডনিটা আপনি একবার কিডনিটা নষ্ট হয়ে গেলে আপনি তার ফেরত পাবেন না। আমি খুব সাধারণ একজন ডাক্তার, আপনাকে এটুকু আমি বলে রাখি, আপনাকে ইমিডিয়েট বেসিসে ব্লাডের সোডিয়াম, পটাশিয়াম, ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইজিএফআর এবং এর পাশাপাশি সেরাম ইউরিক অ্যাসিড টেস্ট করতে হবে, করে সেই রিপোর্টগুলো আপনি পাঠাতে পারেন। প্রয়োজনীয় পরামর্শ যেটুকু দেওয়ার সেটুকু অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব। এর পাশাপাশি আপনি কিন্তু একটা প্লেন সিটি করাবেন, কেইউবি, কিডনি ইউরেটার ব্লাডারের, কেইউবি, প্লেন সিটি, নট ইউএসজি। ইউরোলজিস্ট বা ইউরোসার্জন সাথে কনসাল্ট করতে হবে আর দেখতে হবে যে আদৌ ওখানে স্টোন আছে না নেই, কী সমস্যা আছে, সেটা আপনাকে প্রপার অ্যাডভাইসটুকু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। কিডনিকে ভালোবাসতে হবে, আপনার কিডনিকে ভালোবাসুন। কিডনিকে ভালোবাসাটা ভীষণ রকম প্রয়োজন। কিডনি আপনার থেকে একটু ভালোবাসা আশায় হাপিত্তেশ করে বসে আছে, বিশ্বাস করুন। কিন্তু আপনি জানেন না আপনি কিডনিকে কত রকমভাবে খারাপ লাগছেন। আপনি পেনকিলার খেয়ে নিচ্ছেন, মাথা যন্ত্রণা হচ্ছে, গা হাত পায়ে যন্ত্রণা হচ্ছে, আপনি পেনকিলার খাচ্ছেন। কত মানুষ আছেন প্রত্যেক দিন পেনকিলার খান। এই পেনকিলার যে কীভাবে গিয়ে কিডনিকে পুরো গলা টিপে মারছে আপনারা ভাবতে পারবেন না। কেন শিক্ষিত মানুষরা আজকে আমাদের ক্লিনিকে সব থেকে বেশি আসেন? যারা বোঝেন গুগলের যুগে অন্ততপক্ষে প্রত্যেকটা ওষুধের সাইড এফেক্ট কতটা মারাত্মক। অনেক হয় পেনকিলার লিভারের ক্ষতি করছে, ঠিক কথা। পেনকিলার স্টমাকের ক্ষতি করে অ্যাসিডিটির কারণ করছে, ঠিক কথা। কিন্তু পেনকিলার কিডনিরও যে ড্যামেজ করছে এটা অনেকেই জানেন না। পেনকিলার, অ্যালকোহল, স্মোকিং, অতিরিক্ত পরিমাণ আমিষ খাবার, যেমন ধরুন যাদের সপ্তাহে 1-2 দিন রেডমিট হচ্ছেই, যাদের ধরুন আমিষ খাবারের প্রতি প্রচণ্ড রকম আগ্রহ, কিংবা যারা ধরুন যাদের যাই হয়ে যাক না কেন তাদের মধ্যে একটা প্রবণতা থাকে মাছ মাংস ডিম না হলে বোধহয় জীবন চলবে না, খাওয়া হচ্ছে না তাদের জন্য। এমনকি যারা রৌদ্রে বেরোন না, সব সময় এসি গাড়িতে উঠছেন, যাচ্ছেন, আসছেন, বাড়ির ছাদে পর্যন্ত যান না, একটু বাইরে কোথাও যান না, তাদের যে জীবনযাত্রা তাদেরও কিন্তু কিডনি ড্যামেজ হয়। কারণ কিডনি ফাংশনে ভিটামিন ডি এর অপরিসীম গুরুত্ব। যে ভিটামিন ডিটা কিন্তু তৈরি হয় সূর্যের আলো থেকে অন্যতমভাবে, এবং এই ভিটামিন ডি তৈরির কারিগর কিন্তু আমাদের কিডনি। সকালে সূর্যের আলোটা আপনার ভীষণ প্রয়োজন। এই মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক সমান কাজ, কিন্তু মর্নিং ওয়াকে যদি একটু রোদ্দুর আপনার ত্বক পায়, আপনি জানেন না আপনার হার্ট থেকে কিডনি কতটা বেশি ভালো থাকতে পারে। আমাদের কিডনির মধ্যে থাকে গ্লোমেরুলাস। এই গ্লোমেরুলাস হচ্ছে একটা ছাঁকনির মতো, কারণ কিডনির কাজ শুধুমাত্র শরীর থেকে টক্সিন বা দূষিত পদার্থকে ইউরিনের সাথে বার করা নয়, যেটা স্বাভাবিক। কিডনির কাজ তো শুধু ইউরিন শরীর থেকে বেরোয়, টক্সিন বেরোয়, দিস ইজ কিডনির কাজ, অনেকে ধরে নেন। কিন্তু এই কিডনির গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রক্তের আরবিসি তৈরি, মানে হিমোগ্লোবিন তৈরি। এরিথ্রোপয়েটিন বলে একটা হরমোন আছে, সে হরমোনের অভাবে হিমোগ্লোবিন তৈরি হতে পারে না। এই হিমোগ্লোবিনটাকে তৈরি করতে সাহায্য করে কিন্তু আমাদের কিডনি। তাহলে কিডনির সমস্যা যদি কারোর আসে, তিনি কিন্তু লক্ষ্য করে দেখবেন তার কিন্তু হিমোগ্লোবিন কমতে শুরু করবে। হঠাৎই একটা বয়সের পর যদি দেখেন হিমোগ্লোবিন কমছে, আপনার কিন্তু রক্তের ইউরিয়া, ক্রিয়েটিনিন, সোডিয়াম, পটাশিয়াম এই পরীক্ষাগুলো করার প্রয়োজন, যেগুলোকে রেনাল প্রোফাইল বলি আমরা। কিডনির অন্যতম আরেকটা কাজ সেটা হচ্ছে বোন ডেন্সিটি মেনটেন করা। ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের সাথে মিলিতভাবে হাড়ের যে শক্তিশালী ব্যাপারটা সেটা কিন্তু কিডনি মেনটেন করেন। তার জন্য দেখবেন কিডনি পেশেন্টরা কিন্তু যাদের ডায়ালিসিস শুরু হয়ে যায় তারা আস্তে আস্তে সামনের দিকে বেন্ট হয়ে যান, এবং তাদের হাঁটতে চলতে আগের মতো কিন্তু সে ব্যাপারটা থাকে না, ওটা লিমিটেড হয়ে যায়, তারা হাঁটতে চলতে আগের মতো পারেন না। তার কারণ কিডনি কিন্তু প্রয়োজনীয় ভিটামিন ডি এবং ক্যালসিয়াম আগের মতো সরবরাহ করতে পারছে না। আচ্ছা। নাম্বার 3, আমাদের শরীরের যে রক্তচাপ বা ব্লাড প্রেশার, এটাকে মেনটেন করে কিন্তু কিডনি। তার জন্য কিডনি যেহেতু ফেলিওর হতে শুরু করে, তার কিন্তু আনকন্ট্রোল হাইপারটেনশন বা সহজে বাগে আসবে না এমন হাই প্রেশারের রোগী তিনি হয়ে যান। সামান্য কিছু হলে প্রেশার উপর দিকে থাকবে, তার প্রেশার ওষুধ খেয়েও সেই রকম রেসপন্স তিনি পাচ্ছেন না, কারণ ফ্লুইডকে মেনটেন করতে পারছেন না তো কিডনি তো শরীর থেকে ফ্লুইডকে বাইরে বার করতে পারছে না, এবং ফ্লুইড শরীরে রয়ে যাওয়ার জন্য ব্লাড প্রেশার বাড়ছে। সুতরাং নর্মাল ব্লাড প্রেশার ওষুধ তখন আর সেভাবে কাজ করতে চায় না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ভাইসা ভার্সা, যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদের আবার কিডনি তাড়াতাড়ি ড্যামেজ হয়। ডায়াবেটিস বেশি আছে, ডায়াবেটিসের সমস্যা আছে, কিডনি বেশি ড্যামেজ হচ্ছে। সুতরাং এটাও কিন্তু পরোক্ষভাবে একটা আরেকটার সাথে রিলেটেড। সুতরাং দুটো জিনিস মনে রাখবেন, কিডনি একদিনে কারোর ড্যামেজ হয় না। কিডনি সিগন্যাল দেয়। কী সিগন্যাল দেবে? প্রথম সিগন্যাল দেবে পা ফুলবে,
হাতও তারপরে ফুলবে, মুখ ফুলবে। অনেকক্ষণ বসে থাকার পর দেখা যায় পাটা ফুলে যাচ্ছে। প্রথম দিকে যারা অফিসে কাজ করেন দেখবেন জুতোটা পায়ে গলছে না, এটা হচ্ছে ফার্স্ট সিগন্যাল। এটাতে সতর্ক হতে হবে। সাথে সাথে তার কিন্তু রেনাল প্রোফাইল টেস্ট করতে হবে, সেটাকে তিনি ইগনোর করছেন। সেকেন্ড, তিনি লক্ষ্য করবেন যে তার বিপিটা একটু উঁচুর দিকে যাচ্ছে, হঠাৎ যেটা ছিল তার থেকে হালকা হালকা বাড়ছে, বিপিটা উপরের দিকে যাচ্ছে। থার্ড, দেখবেন তার কিন্তু হিমোগ্লোবিনটা আস্তে আস্তে কমছে, একটু একটু করে হিমোগ্লোবিনটা কমছে, যেরকম থাকে সেরকম থাকছে না। ফোর্থ, তিনি লক্ষ্য করবেন কি বাথরুমে গিয়ে টয়লেট করলেন, তিনি ফ্ল্যাশ সিস্টেম ইউজ করবার পরেও ফেনা রয়ে যাচ্ছে এবং সেই ফেনাগুলো খুব স্লোলি ডিসঅ্যাপিয়ার হচ্ছে। এটা কিন্তু ইউরিনে প্রোটিন বেরিয়ে যাচ্ছে, কিডনি ব্যর্থ হচ্ছে প্রোটিনকে আটকাতে, ইউরিনের সাথে প্রোটিন বেরিয়ে যাচ্ছে। আর এর বাইরে কিন্তু ইয়ং জেনারেশন কিডনিকে এইভাবে নষ্ট করছে হাতে করে। তারা বডি বানাবার জন্য ইচ্ছে মতো বিসিএ, ক্রিয়েটিন, আর্জেনিন এবং প্রি ওয়ার্কআউট নাইট্রাস রিলেটেড হয়ে প্রোটিন, ইচ্ছে মতো বাছবিচারহীন হয়ে প্রোটিন, তার মধ্যে কী আছে জানে না, সোকল্ড বিজনেসের জন্য জিমের ট্রেনাররা দিয়ে যাচ্ছেন, তারা খেয়ে যাচ্ছেন। আলটিমেটলি এভাবে কিন্তু ইয়ং জেনারেশনও কিডনির 12টা বাজাচ্ছে। কিন্তু সব কিছুর বাইরে গিয়ে দুটোর কথা না বললে নয়, সেটা হচ্ছে কিডনিকে আপনাকে ভালোবাসতে হবে। কিডনিকে ভালোবাসা মানে বেশি করে জল খাওয়া নয়, জল আপনাকে 2.5 থেকে 3 লিটারই খেতে হবে একজন সুস্থ মানুষের জন্য। এবার কিডনির পেশেন্ট যদি হয়ে যান, সেক্ষেত্রে আপনি 1 লিটার খাবেন না 1.5 লিটার খাবেন না হাফ লিটার খাবেন, সেটা অবস্থার উপর নিরূপণ করবে। সেটা জল নয়, সেটা চা, জল, ডাল, ঝোল সব কিছু মিলিয়ে। এবং সব কিছুর বাইরে গিয়ে যে জিনিসটা বলবো, কিডনির পেশেন্টের ক্ষেত্রে বিষ হচ্ছে ফল। যদি কোনো কিডনির পেশেন্ট হন, তিনি যদি ইচ্ছে মতন নর্মাল, আমের সিজন এসছে, তিনি আম খাওয়া শুরু করলেন, মারাত্মক ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, ম্যাসিভ পরিমাণ হার্ট ফেলিওর হতে পারে, পটাশিয়াম বেড়ে গিয়ে বা কমে গিয়ে। সুতরাং শুধু আম নয়, তার ক্ষেত্রে জানবেন প্রচুর ফল আছে যেগুলো কিন্তু মারাত্মক। আঙুর মারাত্মক বড় বিষ কিডনি পেশেন্টের ক্ষেত্রে। ডাবের জল, যে পরিমাণ পটাশিয়াম আছে, মারাত্মক বিষ কিডনি পেশেন্টের ক্ষেত্রে। সুতরাং যখনই দেখবেন কেউ অনেক কিডনি ডিজিজের পেশেন্ট হয়ে গেলেন, তাকে কিন্তু এটা রেস্ট্রিক্ট করতে হবে। অনেক ক্ষেত্রে দেখবেন যাদের ইউরিক অ্যাসিড হাই থাকে, কিডনিতে স্টোন এসে ক্রিয়েটিনিন বাড়তে পারে, স্টোনটা বেরিয়ে গেল, ক্রিয়েটিনিন আবার আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে। সেটা নিয়ে কিন্তু চিন্তার কারণ নয়, কিন্তু চিন্তার কারণ তখন হয় যখন তার ইজিএফআর অর্থাৎ এস্টিমেটেড গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, যেটা ব্লাড টেস্ট করে ধরা পড়ে, সেই টেস্ট করে দেখতে হবে যে তার গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট বা কিডনি কতটুকু ফিল্টার করতে পারছে। প্রয়োজনে 72 ঘন্টা তার ইউরিন টেস্ট করতে হয়, এবং শুধু তাই নয়, ইউরিন ইনপুট আউটপুটও মেজারমেন্ট করতে হয়। আয়ুর্বেদে কিডনির এই ধরনের সমস্যাগুলোকে যাতে কিডনিকে যত্নে রাখা যায়, ভালো রাখা যায়, সুন্দর চিকিৎসা পদ্ধতি আছে। তার জন্য হাজার হাজার পেশেন্ট আমাদের ট্রিটমেন্টে অলরেডি আছে। মাস 2 যাবৎ আমার মানে শিরদাঁড়ায় আর এই পিঠের ওই পাঁজরের দিকে আর কি ব্যথা হয়। মর্নিং এ ওটা ঘুম থেকে ওঠার পর আমার এমন কষ্ট হবে যে আমি মানে বাথরুমে গিয়ে মানে বসতে পারবো না। আবার কিছুক্ষণ পরে, মিনিট 5-6 পরে আবার ঠিক হয়ে যায়। কিন্তু ব্যথাটা আমার সারাদিন থাকে, অল্প থাকে, সকালের দিকে বেশি থাকে, তাই তো? হ্যাঁ, সকালের দিকে বেশি থাকে। আর আমার একটা লো ব্যাক পেইন ছিল। আপনি লক্ষ্য করে দেখেছেন আপনার দুটো হাত ঝিঝি ধরে যায় বা অবশ হয়ে যায়? হ্যাঁ, দুটো হাতে, এটা আমি বলতাম আপনাকে, দুটো হাতের ওপর দিকটা আর কি, এটা এমন ভাবে শক্ত হয়ে যে, শুধু শক্ত নয়, আপনার হাতের এই ব্যাক সাইড দিয়ে একটা পেন নামে, এই জায়গা দিয়ে নিচের দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। সার্ভাইকাল স্পাইনের সমস্যা, এবং এই সমস্যা রেডিয়াল নার্ভ বা আলনার নার্ভ, এগুলোতে নার্ভ রুট কম্প্রেশন হলে পেনটা রেডিয়েট হয়। এবং আয়ুর্বেদ যা বলেছে, আজকের চিকিৎসা বিজ্ঞানও তাই বলছে, ঠান্ডা হাওয়াতে এবং ঠান্ডাতে বাড়ে। যারা নার্ভের পেশেন্ট, যাদের ব্যথা যন্ত্রণার পেশেন্ট, তাদের কাছে দেখবেন সকালে ঘুম থেকে ওঠাটা একটা অভিশাপ হয়ে যায় মাঝে মাঝে, সবসময়, রোজের নয়, মাঝে মাঝে। তাদের পুরো মনে হয় যেন শরীরটা ফিক্সড হয়ে গেছে, পাশ ফিরতে পারছেন না তারা, এরকম একটা অবস্থা। ওই জায়গাটার জন্য কিন্তু আমরা বলি নিদান পরিবর্জন, অর্থাৎ আপনাকে ঠান্ডা থেকে বাঁচতে হবে। আপনি দেখছেন আপনার এসি চালিয়ে আপনি ঘুমোচ্ছেন, ফ্যান চালিয়ে ঘুমোচ্ছেন, আপনি জানছেন আমার কত আরাম লাগছে, কত ভালো লাগছে, কিন্তু ততক্ষণই ওই গান্ধীজি বলে গেছেন আরাম হারাম হ্যাঁ। তো এটা কিন্তু নিউরো পেশেন্ট বা নার্ভের পেশেন্টদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এটা ততক্ষণ অবধি আপনি ফ্যান বা এসির হাওয়াটা নিন যতক্ষণ অবধি কিন্তু আপনার ওটা খুব বেশি প্রয়োজনীয়। কিন্তু যে মোমেন্টে আপনি দেখবেন যে এবার ঘর মোটামুটি ঠান্ডা, আপনি একটা টেবিল ফ্যানকে অন্যদিকে মুখ করে তার পরোক্ষ হাওয়াটা নিন, কিন্তু এসির ডাইরেক্ট ভেন্টের হাওয়া বা ফ্যানের ডাইরেক্ট হাওয়া কোনো নার্ভের পেশেন্ট যেন না নেন। এর বাইরে আপনার এক্সরে, সিটি, এমআরআই যা করা আছে সেই রিপোর্টগুলো পাঠান। এনসিবি বা ইএমজি, নার্ভের যদি এই ধরনের কোনো টেস্ট করা থাকে সেগুলো পাঠান, কারণ নার্ভের এই এনসিবি, এমজি এই রিপোর্টগুলোর মাধ্যমে নার্ভেরও ব্লক ধরা পড়ে।